হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারের এমসিকিউ সমাধানে আলোচনা করব। অলরেডি 5টা পার্ট আপলোড করা হয়ে গেছে, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে সমাধান করা হয়ে গেছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। দেখে নাও, সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 12-এর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত চ্যাপ্টারের থিওরি প্রায় কমপ্লিট হয়ে গেছে, 2-1টা চ্যাপ্টার বাদে। বিশেষ করে যেই সমস্ত ছাত্রছাত্রীরা সায়েন্স বিটা চ্যানেল থেকে তোমরা ফিজিক্সের ক্লাস করতে চাইছো ক্লাস 12-এর, তো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। বিশেষ করে এই জন্য বলছি যে এখানে তোমরা সমস্ত চ্যাপ্টারের সলিউশন পাবে, থিওরি, নিউমেরিক্যাল, প্রবলেম সেট 1 বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো, তাছাড়া হোয়াটসঅ্যাপ কোশ্চেনগুলো, এমসিকিউ সমস্ত সমাধান পেয়ে যাবে। অলরেডি অনেক প্রায় সমস্ত চ্যাপ্টার থিওরি কমপ্লিট করা হয়ে গেছে, অনেক চ্যাপ্টার নিউমেরিক্যাল প্রবলেম কমপ্লিট হয়ে গেছে। বিশেষ করে ইউনিট 1, ইউনিট 2 এইগুলো কমপ্লিট হয়। তড়িৎচুম্বকত্ব, তড়িৎচুম্বক আবেশ, পরিবর্তী প্রবাহ, অপটিক্সের কিছু আছে, কোয়ান্টাম তত্ত্ব, এই সমস্ত চ্যাপ্টারের থিওরি প্লাস নিউমেরিক্যাল প্রবলেম সমাধান হয়ে গেছে। কিছু কিছু চ্যাপ্টারের এমসিকিউ সমাধান হয়ে গেছে। তো যেই সমস্ত চ্যাপ্টারের থিওরি কমপ্লিট হয়ে গেছে, নিউমেরিক্যাল প্রবলেম কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ সমাধান করে দেবো। আর যেই সমস্ত চ্যাপ্টারের নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করা হয়নি, সেই নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করা হবে, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ কোর্সের ডিসকাশন করা হবে। অর্থাৎ তোমার সায়েন্স বিটা চ্যানেলে থিওরি পাবে প্লাস নিউমেরিক্যালস পাবে সমাধান, তার সঙ্গে এমসিকিউ, তার সঙ্গে হটস কোশ্চেন ডিসকাশন, অর্থাৎ টোটাল কমপ্লিট একটা প্যাকেজ, একটা সমাধান তোমার সায়েন্স বিটা চ্যানেলে ফ্রি অফ কস্টে সমস্ত ক্লাসগুলো করতে পারবে। সেই জন্য যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার দেখবে, থিওরি কমপ্লিট করা হয়ে গেছে, নিউমেরিক্যাল প্রবলেম কমপ্লিট করা হয়েছে এবং এমসিকিউ 1 থেকে 50 পর্যন্ত কমপ্লিট করা হয়ে গেছে, অর্থাৎ 5 নম্বর পার্ট পর্যন্ত। আজ লাস্ট পার্ট 6। আজকে টোটাল দেখে নাও 55, অর্থাৎ 5টা এমসিকিউ বাকি আছে। সেই 5টা এমসিকিউ সব থেকে সহজ এবং সরল করে বোঝানোর চেষ্টা করো। ওকে, তো প্রথম যে এমসিকিউ আছে দেখো 51 এমসিকিউ থেকে নাও তোমাদের আমি তোমাদের যে এমসিকিউ সমাধান করাচ্ছি এটা তোমার ছায়া প্রকাশনের বই থেকে। তো ছায়া প্রকাশনের বইয়ের থেকে নাও 51, পেজ নাম্বার হচ্ছে কি 71 নম্বর পেজ। তো 51 নম্বর অঙ্কটা কি এমসিকিউ কী বলছে দেখে নাও, 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র 80 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি গোলক দ্বারা আবদ্ধ। বর্গক্ষেত্র ও গোলকের উভয়ের কেন্দ্র একটি বিন্দুতে সমাপতিত হয়েছে, মানে মিলিত হয়েছে। ওকে, বর্গক্ষেত্রটির শীর্ষবিন্দুগুলিতে যথাক্রমে 2 × 10⁻⁶ কুলম, -5 × 10⁻⁶ কুলম, -3 × 10⁻⁶ কুলম, 6 × 10⁻⁶ কুলম মানের আধান অবস্থিত। গোলকটির তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স নিউটন মিটার স্কয়ার পার কুলম এককে কত হবে? অপশানগুলো দিয়ে দিচ্ছি। আমি কোশ্চেনটা ছবি আঁকা সহজ করে বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কোনো বিষয় না। দেখেন, বলেছে কি একটা গোলক আছে, ধরলাম এটা একটা গোলক আছে। ওকে, গোলকের ব্যাসার্ধ কত বলছে? 80 সেন্টিমিটার ব্যাসার্ধ। ওকে, তাহলে এর ব্যাসার্ধ কত বলেছে দেখে নাও, এর ব্যাসার্ধ আছে কি 80 সেন্টিমিটার। ওকে, 80 সেন্টিমিটার ব্যাসার্ধ। এর ভিতরে একটা 20 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার আছে। তাহলে আমরা সেটা কীভাবে আঁকবো দেখে নাও। ধরলাম এখানে একটা বর্গক্ষেত্র আছে, এদের বাহুর দৈর্ঘ্য কত বলছে? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। ওকে, এবং এই বর্গক্ষেত্রের ব্যাসার্ধ আর এই গোলকের ব্যাসার্ধ সেম বলেছে, সেম একই জায়গায় এদের ব্যাসার্ধ আঁকবে। এবং এই শীর্ষবিন্দুগুলো আছে, শীর্ষবিন্দুতে 4টি আধান আছে। সেই আধানের মান কত বলেছে দেখে নাও। এখানে আধানের মানটা কত বলেছে দেখেন, এখানে বলেছে প্রথমে যদি এইটাকে নিই, এইটার আধান হচ্ছে কি 2 × 10⁻⁶ কুলম। যদি আমি এই বিন্দুটাকে নিই, এটা কত বলছে দেখে নাও, -5 × 10⁻⁶ কুলম। এইটাকে যদি নিই, এটা কত বলেছে দেখে নাও, পরেরটা -5, তারপর হচ্ছে -3 × 10⁻⁶ কুলম। আর এটার আধান কত বলেছে দেখে নাও, এটার আধান বলছে কি 6 × 10⁻⁶ কুলম। ওকে, তাহলে কি বলেছে কি, তাহলে গোলকটির তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? এবার আমরা যে অপশানগুলো আগে লিখে নিই। অপশানগুলো যে অপশান এটা কি বলছে দেখে নাও। অপশান এ হচ্ছে কি 16 পাই × 10⁻⁶, 16 পাই × 10⁻⁶ কুলম। ওকে, 6 এককটা বলে দিয়েছে ওখানে। অপশান বিটা কী বলছে দেখে নাও,
শূন্য। অপশান সিটা কি বলছে দেখে নাও, অপশান সিটা 8 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -6। অপশান ডিটা কি বলছে দেখে নাও, অপশান ডিটা বলছে এখানে 36 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -6। ওকে, এটা তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। এবার আমরা জানি কি টোটাল ফ্লাক্স, গাউসের সূত্র অনুযায়ী টোটাল ফ্লাক্স কি হয়, ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। ফ্লাক্স হচ্ছে কি কিউ বাই এপসিলন নট। কি হচ্ছে কিউ নেট বা টোটাল চার্জ এনক্লোজ বাই দ্য সারফেস, অর্থাৎ এই স্পিয়ার টোটাল যে চার্জকে এনক্লোজ করে আছে, এর ভিতরে যে টোটাল যে চার্জ আছে তার সামেশন, তাদের যোগফল, তাদের সমষ্টি হচ্ছে আমার টোটাল চার্জ হবে। তাহলে আমরা যদি এখানে টোটাল চার্জ যেখানে কথা টোটাল 4টে চার্জ আছে দেখুন, 1 2 3 4, 4টে কর্নারে 4টে চার্জ আছে। তাহলে এদের যদি সমষ্টি বের করি, সমষ্টি কত হবে দেখে নাও। তাহলে কিউ নেটটা আমরা বের করে নিই, তাহলে কিউ নেট। ওকে, তাহলে এখানে আমরা কিউ নেট বের করব, ইকুয়াল টু প্রথম চার্জ দেখে নাও 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস -5 আছে এখানে, -5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তারপরে কি আছে প্লাস, তারপরে ঠিক আছে দেখেন -3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6। টোটাল কত হচ্ছে দেখে নাও, এখানে মাইনাস এখানে মাইনাস, এটা প্লাস এটা প্লাস, তা 6 আর 2 8, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6, -5 -3, তাহলে -8 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে দেখুন এই দুটোই কেটেছে, সেম অ্যান্ড অপোজিট সাইন, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কিউ নেট ইকুয়াল টু 0। তার টোটাল চার্জ এনক্লোজ বাই দ্য স্পিয়ার ইজ 0, তাই না? এই সারফেস দ্বারা এই স্পিয়ার দ্বারা টোটাল যে চার্জ এনক্লোজ করে সেটা টোটালটা কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে ফ্লাক্সটা তাহলে কত হবে, তাহলে অতএব ফ্লাক্স ফাই ইকুয়াল টু 0 বাই এপসিলন নট ইকুয়াল টু 0। তার মানে টোটাল ফ্লাক্স কত হচ্ছে 0 বা 0। তাহলে অপশান হচ্ছে কি অপশান বি ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখানো, কোশ্চেন নাম্বার 52 কী বলছে দেখানো, এস তলের উপর আধান বন্টনের একটি চিত্র দেখানো হয়েছে। আধানগুলির উপস্থিতির জন্য এস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে। ছবিটা দেওয়া আছে দেখে নাও, আর অপশানগুলো দেওয়া আছে। ছবিটা আমি এঁকে সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে নাও, খুবই সহজ আছে কোশ্চেনটা। তাহলে কীভাবে সমাধান করবে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 52 দেখে নাও, ছবিটা বলছে কি এরকম একটা সারফেস আছে, এর ভিতরে দুটো চার্জ আছে, আর বাইরেও একটা চার্জ আছে। এখানে আছে প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, এটা প্লাস কিউ, আর এটা হচ্ছে সারফেস। ওকে, তাহলে এর সারফেস সঙ্গে জড়িত মোট ফ্লাক্স কত হবে সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখা যাক কী কী আছে। প্রথম অপশান, অপশান এ। অপশান এ কী বলছে দেখে নাও, 3q বাই এপসিলন নট, 3q বাই এপসিলন নট। অপশান বি, অপশান বি কী বলছে 2q বাই এপসিলন নট, 2q বাই এপসিলন নট। অপশান সি q বাই এপসিলন নট। অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখো 0। ওকে, 0। তাহলে আমার টোটাল ফ্লাক্সের কনসেপ্টটা কি, গাউসের থিওরি যে ফ্লাক্সের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা কি, যে টোটাল চার্জ এনক্লোজ বাই দ্য সারফেস। গাউসিয়ান সারফেস দ্বারা টোটাল যে চার্জ এনক্লোজ করা যায় সেইটাই। অর্থাৎ আমি যদি বলি ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ নেট বাই এপসিলন নট, তাই না? এটাই তো, এটা যে ফ্লাক্স। টোটাল ফ্লাক্স কি, টোটাল যে এই এস সারফেস আছে, এই এস সারফেসটা টোটাল যেই পরিমাণ চার্জ আছে সেই চার্জের টোটাল চার্জ হবে। তাহলে এখানটা আমরা যদি টোটাল নেট চার্জ কত আছে দেখেন, তাহলে আমার এক্সটার্নাল চার্জটা কোনো কাজে আসবে না, সেটা এই সারফেসের সঙ্গে জড়িত নয়। কারণ বলছে টোটাল চার্জ এনক্লোজ বাই দ্য সারফেস। তাহলে এই সারফেসটা যেই চার্জ এনক্লোজ করা যাচ্ছে তার ভিতরে যে সমস্ত আধান আছে তাদের সমষ্টিটা আমার বের করতে হবে। তাহলে কিউ নেট যদি বের করি, কিউ নেট সেটা কত হচ্ছে দেখেন, প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে 0। তাহলে ফাই ইকুয়াল টু কী হচ্ছে 0 বাই এপসিলন নট ইকুয়াল টু 0। তাহলে উত্তর কী হবে, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, 0 হবে উত্তর। ওকে, সিম্পলভাবে দেখে নেবে, যেহেতু প্লাস কিউ মাইনাস কিউ আছে টোটাল এসে এই সারফেসের ভিতরে টোটাল চার্জ কত 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে ফ্লাক্সও 0 হয়ে যাবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53, 53 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে, একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে
ক্যাপিটাল কিউ কুলম তড়িৎ আধান রয়েছে, ছবি দেওয়া আছে, ছবিটা আমি এঁকে দিচ্ছি তোমাদের। চোঙটির বক্রতলের বি এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই ভি ভোল্ট ডট মিটার হলে এ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে দেখো, সেটা বের করতে বলছি। খুবই সহজ, এই কোশ্চেনটা খুব ইজি আছে, লিখে নাও। কোশ্চেন নাম্বার 53। ওকে, ওকে, তাহলে এখানে আধান আছে, এখানে বলছে কি কিউ আধান আছে, এটা বি তল, এটা হচ্ছে এ তল, এটা হচ্ছে সি তল। ওকে, তিনটে তল আছে। তাহলে এ তলের টোটাল ফ্লাক্স কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ বের করতে বলেছে এখানটায় ফাই এ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এখানে বের করতে বলেছে কেন ফাই এ সেটা কত সেটা বের করতে বলেছে। খুবই সহজে বের করতে পারবে। দেখুন অপশানগুলো কী দেওয়া আছে, অপশান হচ্ছে কি অপশান এ, অপশান এ হচ্ছে কি 5/3, অপশান বি দেখে নাও কী বলেছে Q/2 এপসিলন নট, অপশান সি 1/2 Q/এপসিলন নট মাইনাস 5। ওকে, অপশান ডি কী বলে দেখে নাও, অপশান ডি হচ্ছে কি এখানে হাফ ছিল, এখানে হচ্ছে হাফ নেই, Q/এপসিলন নট মাইনাস 5। এবার দেখো না এখানে কোশ্চেনে গিভেন আছে কি যে বি যে বক্রতল আছে, এই বক্রতল দিয়ে যে ফ্লাক্স হচ্ছে সেটা হচ্ছে 5, অর্থাৎ এখানে কোশ্চেনে গিভেন আছে কি 5B ইকুয়াল টু 5, এবং আমরা চিত্র অনুযায়ী বলতে পারি, এই ছবি অনুযায়ী এখান দিয়ে যে তড়িৎ ফ্লাক্স যা হবে এখান থেকে তড়িৎ ফ্লাক্স সেম হবে, অর্থাৎ 5A ইকুয়াল টু 5C, তাই না, এটা হবে। এবারে এই সিলিন্ডারের মোট যে তড়িৎ ফ্লাক্স কত হবে দেখো না, অতএব মোট তড়িৎ ফ্লাক্স সেটা কী হবে, টোটাল ফ্লাক্স যদি আমি ধরি ফাই ইকুয়াল টু 5A প্লাস 5B প্লাস 5C, তাই না। মোট ফ্লাক্স একটা মানে দুটো বৃত্তীয় তল আর একটা হচ্ছে বক্রতল, তাহলে এর তিনটে সমষ্টি হবে। এবার মোট ফ্লাক্স কত হবে, আমরা এখানে গাউসিয়ান তলের মোট ফ্লাক্স কি Q/এপসিলন নট, যেহেতু এর ভিতরে একটাই আধান আছে কিউ, তাহলে আমরা বলতে পারি বা 5A 5C সেম, 2 5A প্লাস 5B ইকুয়াল টু Q/এপসিলন নট, কারণ গাউসিয়ান সূত্র অনুযায়ী টোটাল ফ্লাক্স কী হবে, চার্জ পার পারমিটিভিটি ইন দ্য ফ্রি স্পেস। ওকে, তাহলে Q/এপসিলন নট, তাহলে 2 5A কেন করলাম, কারণ 5A ইকুয়াল টু 5C। আমাকে কী বের করতে বলা হয়েছে, 5A এ তলের মধ্যে তড়িৎ ফ্লাক্সটা কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি কি বা 2 5A প্লাস 5B ইকুয়াল টু কী ছিল 5, কোশ্চেনে গিভেন আছে 5 ইকুয়াল টু Q/এপসিলন নট। ওকে, তাহলে বা 2 5A ইকুয়াল টু Q/এপসিলন নট মাইনাস 5, তাহলে বা 5A ইকুয়াল টু 1/2 Q/এপসিলন নট মাইনাস 5, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে হাফ অফ Q/এপসিলন নট মাইনাস 5, অপশানে দেখো না, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা 54 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে r ব্যাসার্ধের একটি অর্ধগোলাকার ফাঁপা বস্তু রাখা হলো। তড়িৎ ক্ষেত্রে ওই বস্তুটির ভূমির অভিলম্ব হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে। খুবই সহজ, দেখে ছবিটা খুব সুন্দর আছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 54। ছবিটা দেখুন কেমন দিয়ে আছে, অর্ধবৃত্তাকার গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে এটা, আর এটা কি আছে ফাঁপা। ওকে, এটা বলেছে ফাঁপা, আর তড়িৎ ক্ষেত্র কোন দিকে আছে, এদিক বরাবর, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। এই বক্রতলটা কি বলেছে দেখো না, সিএস, সিএস তল, আর নিচেরটা হচ্ছে কি পিএস তল, এইটা হচ্ছে পিএস। তাহলে এর জন্য এর ক্ষেত্রফলটা দেখে নাও, এর ক্ষেত্রফলটা কোন দিকে কাজ করবে, এইদিকে। এর ক্ষেত্র দেখে নাও বৃত্ত, তো
তাহলে এর ডাইরেকশন যদি দেখে নাও অর্ধগোলক যদি এরকম থাকে তো তার ক্ষেত্রফল এই দিকে কাজ করে, উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল উপর দিকে, এই নিচের ক্ষেত্রফল এই দিকে ডাইরেকশন হবে। ক্ষেত্রফলটা লম্ব বরাবর কাজ করে, সেই জন্য এইটা যেহেতু এই নিচে আছে, তুমি অর্ধেক তরমুজকে কাটো, তারপর নিচেরটা যে গোল করে থাকে সেটা যে ক্ষেত্রফল, তার ডাইরেকশনটা কোথায় হবে, নিচের দিকে হবে। তাহলে এটা নিচের দিকে ডাইরেকশন হবে। ওকে, নিচের দিকে ডাইরেকশন হচ্ছে এটা, তাহলে ডাইরেকশন নিচের দিকে। তার টোটাল ফ্লাক্স এখানে কি বের করতে বলেছে দেখো, এখানে কোশ্চেনে বের করতে বলা হয়েছে, দেখে নাও কোশ্চেনে বলেছে কি, তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অবিলম্বের হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে। অর্থাৎ এই বক্রতল আছে, এই বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা বের করতে হবে। অর্থাৎ কী বের করতে বলা যায় দেখেন, এখানে বের করতে বলা যে ফাই সিএস কত, এই বক্রতলের ক্ষেত্রফল, এটা ব্যাসার্ধ আর বলে দিচ্ছে। ওকে, তাহলে অপশানগুলো দেখে নাও। অপশান এ কী বলছে দেখে নাও, 2πr/e, 2πr/e। ওকে, এটা অপশান বিটা কী বলছে দেখে নাও, অপশান বিটা বলছে এখানে 4πr²e। ওকে, অপশান সিটা কী বলছে দেখে নাও, 2πr², দেখেন 2πr²e। অপশান ডিটা কী বলছে দেখে নাও, πr²e। কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে প্রথমে আমরা কি 5ps বের করবো, 5ps। তাহলে এটা কি আছে, একটা বৃত্ত আছে তাই না, আর ব্যাসার্ধে একটা বৃত্ত আছে, তাহলে আমরা বলতে পারি কি, অতএব 5ps অর্থাৎ এই ক্ষেত্রফলের, এই যে ক্ষেত্রফল আছে, ওকে, এই ক্ষেত্রফল এর ব্যাসার্ধ কত, আর, তাই না, আর ব্যাসার্ধ। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রফলের জন্য ফ্লাক্স কত হবে, 5ps = ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ E.ds, তাই না, E.ds। ইলেকট্রিক ফিল্ড আর এই যে ক্ষেত্রফল ডাইরেকশন আছে তাদের ডট প্রোডাক্ট। এবার দেখো না, ইলেকট্রিক ফিল্ড আর ক্ষেত্রফল আমি বললাম কি, ডিএসটা আছে এই দিক বরাবর, ডিএসের ডাইরেকশন এদিকে, ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন এদিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর তোর ক্ষেত্রফল এদের মধ্যে কোণ কত হচ্ছে, অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখে নাও, 180 ডিগ্রি, তাই না, এটা এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি, ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E.ds cos 180। ওকে, cos 180, তাহলে E চলে যাবে বাইরে, cos 180 মাইনাস, তাহলে মাইনাস ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ds। তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে, πr², এটা বৃত্তের ক্ষেত্রফল কি, πr²। তাহলে এখানে পাবো কি, মাইনাস πr²e। এটা কি পেলাম, 5ps ইকুয়াল টু মাইনাস πr²e। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে কি, সিএস, তাই না, সিএস। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে দেখে নাও। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স যদি বের করি কী হবে দেখে নাও, মোট তড়িৎ ফ্লাক্স, কত হচ্ছে দেখে নাও, ফাই ইকুয়াল টু দেখে নাও 5cs প্লাস 5ps। তাহলে এই অর্ধবৃত্তের জন্য বা অর্ধগোলকের জন্য যে টোটাল যে ফ্লাক্স হবে সেটা কত হচ্ছে দেখে নাও, 5cs বক্রতলের জন্য, আর এটা 5ps এই বৃত্তের জন্য। তাহলে যেহেতু এটা ফাঁপা আছে দেখে নাও, তাহলে ফাঁপার জন্য দেখে নাও, আবার কী হচ্ছে বলতে, আবার ফাই ইকুয়াল টু 0। কেন ফাই ইকুয়াল টু 0 দেখে নাও, ফাই ইকুয়াল টু 0 কেন, মোট ফ্লাক্স 0 কেন, কারণ এই ফাঁপা গোলকের ভিতরে কোনো চার্জ নেই, তাই না, এই যে ফাঁপা অর্ধগোলক আছে তার ভিতরে কোনো চার্জ নেই। তার চার্জ না থাকলে কী হবে, টোটাল ফ্লাক্স 0 যাবে, কারণ আমরা জানি কি ফাই ইকুয়াল টু Q/ε0। তাহলে Q ইকুয়াল টু 0 হলে ফাই ইকুয়াল টু কি 0 যাবে। যেহেতু একটা ফাঁপা গোলক কোনো আধানকে আধানকে রাখতে পারে না, ভিতরে কোনো আধান থাকে না, তাই এখানে আধান শূন্য হলে ফ্লাক্সটাও শূন্য, সেই জন্য ফাইটা 0। তাহলে ফাইটা 0 হয়ে গেলে আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে 5cs প্লাস 5ps ইকুয়াল টু 0। তাহলে বা 5ps এর মান কত, মাইনাস πr²e ইকুয়াল টু 0। তার মানে এখানটা যদি আমরা মানটা বসিয়ে দিই দেখে নাও, তাহলে কী পাবো আমরা, তাহলে দেখে নাও অ্যান্সার এখানে কত আসছে। তাহলে বা 5cs ইকুয়াল টু, এটা ওইদিকে পাঠালে 5πr²e। তাহলে 5cs বক্রতলের ক্ষেত্রে হচ্ছে কি, ফ্লাক্স হচ্ছে কি πr²e, অর্থাৎ πr²e, অপশান ডি।
অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও, তাহলে এখানে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে কীভাবে বের করলাম দেখেন, ভালো করে দেখেন, এটা একটু কনসেপচুয়াল ছিল। দেখে নাও, আর পাপাগুলোকে জন্য মোট ফ্লাক্স শূন্য হয়ে যাবে। বক্র মানে এখানে বৃত্তের জন্য আমরা কত ফ্লাক্স বের করবো, বক্রতার জন্য কীভাবে বের করবো, দুটোকে যোগ করবো, কারণ মোট ফ্লাক্স দুটো সমষ্টি। এখানে দুটি তল আছে, একটা বক্রতল আছে, একটা বৃত্তাকার তল আছে, তাহলে দুটোর ফ্লাক্স ইকুয়াল টু 5, টোটাল ফ্লাক্স। কিন্তু টোটাল ফ্লাক্স কি 0 হয়, 0 বসিয়ে দিই, বক্রতলে আমরা ফ্লাক্সটা বের করে ফেলবো। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন থেকে না কী বলছে, এ বাহু বিশিষ্ট কোনো ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ মানের একটি আধান রাখা হলে ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও, এবং এটাও কনসেপচুয়াল কোশ্চেনটা আছে। দেখে নাও কীভাবে সমাধান করবে, দেখে নাও লাস্ট কোশ্চেন এমসিকিউ এর। তাহলে কোশ্চেন নাম্বার 55, একটা ঘনক আছে। দেখো ওকে, একটা ঘনক আছে, কিউব আছে, যার কর্নারে একটা কিউ পরিমাণ আধান আছে। তাহলে এই ঘনকের তারপর কী বলেছে দেখো, তাহলে কী হচ্ছে, কিউ মানে একটা আধান রাখা হলে ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে, এর মধ্য দিয়ে কতটা ফ্লাক্স হবে, ফ্লাক্সটা কত হবে, সেই ফ্লাক্সটা বের করতে বলা যায়। খুবই সহজ, দেখো না। তাছাড়া একটা আধানকে একটা ঘনকের মধ্যবিন্দুতে, একটা কর্নারে বা নিচে রাখলে কি হয়, সেগুলো তোমাদের বইয়ের শেষের দিকে দেওয়া আছে। তবুও আমি এটা সমাধান করে দেখাচ্ছি তোমাদের। অপশানগুলো কী দেওয়া আছে দেখুন। প্রথম অপশানটা, অপশানে 2q/ε0, 2q/ε0। অপশান বিটা কী বলে দেখে নাও, q/8ε0। অপশান সি দেখে নাও, q/ε0। অপশান ডিটা কী বলে দেখে নাও, q/2ε0 6a², q/2ε0 6a²। ওকে, এর বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটার এ। এবারে এইরকম টাইপের অঙ্ক আসলে আমার কী হতে হবে, আধানটাকে মিডিলে নিয়ে আসতে হবে, একটা ঘনকের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসবো দেখো না, তাহলে এর সঙ্গে কতটা ঘনক অ্যাড করলে, কিউব অ্যাড করলে এটা কেন্দ্রে চলে আসবে, সেটা কীভাবে, খুবই সহজ ব্যাপার। ধরলাম আমি যদি আপার সারফেস দেখি, এটা ধরলাম একটা ঘনকের আপার সারফেস দিলাম, এর মধ্যে এইটা হচ্ছে প্রথম ঘনক, এখানটায় আধানটা আছে, এটা হচ্ছে আমরা ঘনক তুললাম, এটা হচ্ছে ঘনকের আপার সারফেসটা দেখুন, এটা হচ্ছে ঘনকের আপার সারফেস। ওকে, এইটা হচ্ছে ঘনকের আপার সারফেস, এইটা হচ্ছে ঘনক, আমি শুধু উপরের সারফেসটা লিখেছি। তাহলে এর পাশে যদি আমি আর একটা ঘনক দিয়ে দিই, তাহলে কি এর আপার সারফেসের মিডিলে আসলো। তাহলে এখানে আর একটা ঘনক দিয়ে দিন, এখানে যদি আর একটা ঘনক দিয়ে দিই, আর এখানে একটা, অর্থাৎ একটা ঘনকের সঙ্গে আরও 3টে ঘনক যদি দিয়ে দিই, তাহলে দেখে নাও এই টোটাল যে 4টে ঘনক হচ্ছে, সেই 4টে ঘনকের উপরের বিন্দুতে জাস্ট আপার সারফেসের মিডিলে আসলো, দেখেন ভালো করে একটু কল্পনা করার চেষ্টা করো। যদি একটা ঘনকের কেন্দ্র মানে কর্নারে যদি একটা আধান থাকে, তার চারপাশে যদি আমি আর একটা ঘনক দিয়ে দিই, এখানে একটা ঘনক দিলাম, তাহলে এই দুটোর মিডিলে আসলো, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তার 4টে ঘনকের উপরিতলের মধ্যবিন্দু চলে আসছে। কিন্তু আমি চাই যে আধানটা তার মিডিলে আসুক, তাহলে কী হতে হবে, এর উপরে আরও 4টে, অর্থাৎ এই 4টে ঘনক, তার উপরে আরও 4টে ঘনক যদি দিয়ে দিই, তাহলে দেখো সেটা পুরো ঘনকের মিডিল। আমি চাইছি কি এই ঘনকের মিডিলে মধ্যবিন্দুতে চলে আসো। তাহলে এইটাতে কী হচ্ছে, ঘনকের এইখানটায় এসছে, দেখে নাও এই জায়গায় এসছে, আমি চাইছি এই জায়গা নিয়ে আসতে। তাহলে কী করবো, এটাকে এর উপরে আরও 4টে ঘনক চাপিয়ে দেবো, অর্থাৎ এর উপরে আরও 4টে ঘনক চাপিয়ে দিলে দেখবে তাহলে এই আধানটা মিডিলে চলে এসেছে। কীভাবে, আমি ছবিটা আরেকটু এঁকে দেখাচ্ছি তোমাকে, খুবই সহজ, দেখো নাও। ধরলাম
বা এটা আমি না আঁকে জাস্ট তোমার দেখাচ্ছি এরকম থেকে না। তাহলে এটা আছে উপরে, এখানে 4টে ঘনক আছে, ওকে। এটা নিচে 4টে ঘনক আছে, 4টে ঘনকের উপরটাই পেয়েছিলাম, এর উপরে আরও 4টে ঘনক দিয়ে দিলাম। তাহলে দেখে নাও উপরে 4টে ঘনক, নিচে 4টে ঘনক, তাহলে এখানে হচ্ছে আধান। তাহলে কী হচ্ছে, টোটালটাকে যদি আমি একটা কিউব ভাবি, সেই টোটাল 8টা কিউব হবে। দেখুন টোটাল 8টা কিউবের কেন্দ্রবিন্দুতে আধানটা চলে আসবে। ভালো করে বুঝে নাও, একটা কর্নার ছিল, এখানে 3টে দিয়ে দিলাম, তার 4টে ঘনক হলো, তার উপরি বিন্দুতে আমার একটা আধান আছে। তার মানে এইখানে নিচে হচ্ছে একটা ঘনক ছিল এটা, তার পাশে আরও 3টে ঘনক দিয়ে দিলাম, তাহলে টোটাল 4টে ঘনকের উপরিতলের কেন্দ্রবিন্দুতে আধান চলে এসেছে। এবারে এর উপরে যদি আরও 4টে ঘনক দিয়ে দিই এবং চাপিয়ে দিই উপর দিয়ে, তাহলে এই নিচে 4টে ঘনক, উপরে 4টে ঘনক, তাদের মধ্যবিন্দুতে আমার আধান চলে এসেছে। অর্থাৎ একটা ঘনকের কেন্দ্রবিন্দু বলতে ঠিক মিডল বিন্দুতে, ওকে। তাহলে মধ্যবিন্দু যেমন আধান থাকে, ঠিক একইভাবে একটা ঘনকের কর্নারে আধান থাকলে যদি নিচে 4টে উপরে 4টে আধান দিয়ে মানে ঘনক দিয়ে দিই, তার কেন্দ্রবিন্দু একইভাবে তার কেন্দ্রবিন্দুতে আমার কিউ পরিমাণ আধান চলে আসবে। তাহলে 8টা আমরা যে দেখে নাও, একটা ঘনকের কেন্দ্রবিন্দুতে যদি কিউ পরিমাণ আধান থাকে, সেখানে ফ্লাক্স কত হবে, φ = Q/ε0, তাই না? তাহলে 8টা ঘনকের, ভালো করে বুঝি না, 8টা ঘনকের কেন্দ্রবিন্দুতে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে 8টা ঘনকের ফ্লাক্স, তাহলে 8টি ঘনকের ফ্লাক্স = কী হবে, Q/ε0। কারণ কি, এখানে একটা ঘনকের কেন্দ্রবিন্দু থাকলে Q/ε0 হচ্ছে, কিন্তু এখানে 8টা ঘনকের, টোটাল 8টা ঘনকের কেন্দ্রবিন্দুতে আমার কিউ পরিমাণ আধান আছে। তাহলে একই আধান 8টার কেন্দ্রতে আছে, তাহলে 8টার জন্য ফ্লাক্স হবে, তাহলে 8টি ঘনকের ফ্লাক্স হবে কত, Q/ε0। তাহলে একটি ঘনকের ক্ষেত্রে কত হচ্ছে, তাহলে 8টা ঘনকের ফ্লাক্স যদি Q/ε0 হয়, তাহলে একটি ঘনকের ক্ষেত্রে কত হবে, তাহলে একটি ঘনকের ফ্লাক্স হবে কত, Q/8ε0। তাহলে এইটি হবে কি, যে কোনো একটি ঘনকের ফ্লাক্স হবে কত, Q/ε0, অর্থাৎ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখে নাও এইভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু বুঝতে হবে। আমি যে এমসিকিউ করালাম, শুধু এই এমসিকিউর জন্য এগুলো প্রয়োজন নয়, যেই কনসেপ্টটা তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এমসিকিউ কোয়েশ্চেন অন্যভাবে ঘুরিয়েও দেয়, এই কনসেপ্টের বেস করে তুমি এইরকম টাইপের যে কোনো এমসিকিউ সমাধান করতে পারবে। ওকে, তো দেখে নাও আজকে যেই 5টা এমসিকিউ সমাধান করলাম, কেমন লাগলো তোমাদের সেইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।